হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল না, আজকে থ্রিলার ল্যান্ড নয়, তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল হরর নাইট এফএম। আর এই হরর নাইট এফএমে তোমাদের সকলকে স্বাগত জানাই। সন্ধ্যের পর জমিদার বাড়ির ওই পুকুরের দিকটায় কেউ যায় না, কারণ ওই দিকে একবার গেলে স্বয়ং মৃত্যু তার পিছু ছাড়ে না। এছাড়া বেশ কয়েকদিন আগেই ওই পুকুর পাড়ের রাস্তায় একজনের মৃত্যু হয়েছে। তারপর থেকে রাত বিরেতে অনেকেই ওই জায়গায় তার অতৃপ্ত আত্মাকে পুকুর পাড়ের বাগান বাড়িতে ঘোরাঘুরি করতে দেখেছে। কিন্তু হঠাৎ করে এইভাবে কেনই বা তার মৃত্যু হলো, আর কেনই বা তার অতৃপ্ত আত্মা এভাবে ঘুরে বেড়ায়, জানতে হলে শুনতে হবে আজকের নিবেদন লেখক অমিয় নস্করের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প পুকুর পাড়ের ভয়। আজকের গল্প পাঠে থাকবে অর্চিষ্মান, অন্যান্য চরিত্রে থাকছে রমাকান্ত, নীল, ইন্দ্রাণী, পূজা, বুবাই, সোনিয়া এবং কৌশিক। শুরু হচ্ছে পুকুর পাড়ের ভয়। আমি যে এক শোকের মাতাল মাতাল, আমায় বলো না, যতই গিলি দিশি মত মন তো মাতাল হলো না। আমি যে এক শখের মাতাল। নেশা করে গান গাইতে গাইতে রাত দুপুরে বাড়িতে ফিরছে তপন বুদ্ধি। সে তল্লাটের নাম করা মাতাল। মদের নেশায় সর্বদা বুঁদ হয়ে থাকে। বিপত্তিক মানুষ, স্ত্রী সন্তান কেউ নেই, তাই সারাদিন গোখাটুনি খাটা আর সারা রাত মদে চুর হয়ে থাকা তপন বুদ্ধির একমাত্র কাজ। আজ সে মদ গিলে বাড়িতে ফিরতে দেরি করে ফেলেছে, এবং তার বাড়িটাও নৈনান গ্রামের বেশ ভিতরের দিকে। কংক্রিটের রাস্তা ছেড়ে মিনিট 10 মেঠো পথে হাঁটতে হয়। সেই পথ ধরেই বাড়িতে ফিরছিল সে। এমন সময় লোকালয়ে ছেড়ে মাঠের দিকে পথের ধারে ঝোপের অন্ধকারে হঠাৎ কোনো একজনের উপস্থিত অনুভব করল তপন বুদ্ধি। যে প্রাণের অস্তিত্ব সে অনুভব করেছিল, সেই আধার মিশ্রিত রোমাঞ্চিত প্রাণ শরীরটা ঝোপের অন্ধকার থেকে বেরিয়ে এসে এক বুক আক্রোশ ক্ষুধার্ত উদর নিয়ে শিকারী চিতার মতো ঝাঁপিয়ে পড়ল তপন বুদ্ধির নেশাতুর শরীরের ওপর। চারিদিকে কেউ কোথাও নেই। ক্রমশ তপনের চাপা গোঙানির শব্দে ভরে উঠল নৈনান গ্রামের রাত্রি মুখর পরিবেশ। সে ভীত সন্ত্রস্ত হয়ে গোঙাতে গোঙাতে বলল, কে কে তুমি? ছেড়ে দাও আমাকে। কথায় আছে না, বিনা মেঘে বজ্রপাত। ঠিক তখনই গ্রামের আকাশে ফেটে পড়ল এক তীব্র বজ্রাঘাতের আওয়াজ, এবং তার ক্ষণিক আলোর আভায় তপন যা দেখল তা দেখে নিজের চোখকেও তপন বিশ্বাস করতে পারছে না। তুই আমাকে মেরে ফেলতে চাস? কিন্তু কেন? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, বরং তুই আমার সব ক্ষতি করেছিস, সব শেষ করেছিস তুই আমার। কথাটা শেষ হবার আগেই তার মুখটা শক্ত করে চেপে ধরল দ্বিতীয় ব্যক্তি। হাতে থাকা লম্বা বেতের লাঠিটার গোড়া গুঁজে দিল তপনের মুখে। লাঠির আগায় লাগানো একটা দড়ি দিয়ে তপন হাত দুটো ভালো করে পেঁচিয়ে তারপর ব্লেড দিয়ে কেটে দিল তপনের গলার নলি। তারপর টানা আধা ঘন্টা চলল শারীরিক উৎপীড়ন। অতঃপর একটা বিকট চিৎকারের ধ্বনি এ গাছ থেকে সে গাছের গায়ে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হতে লাগলো নৈনান গ্রামের আকাশ বাতাস জুড়ে। বউ, এ বউ, এই তাড়াতাড়ি দুটো ভাত দে তো, খেয়ে বেরিয়ে পড়ি। রমেনের এমন একটা কথা একটু অবাক হয়ে দাওয়া থেকে মুখ বাড়িয়ে বাইরের দিকটা চোখ বুলিয়ে দেখে রমেনের স্ত্রী কাঁসার মতো ঝনঝন করে বলে উঠল, এই রাত দুপুরে তুমি কোথায় বেরোবে শুনি? ভাত দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ে তো। তার পুকুরে তোমার ছিপ ফেলতে গিয়ে কাজ নেই। মাছ হোক বা না হোক,
একবার ধরা পড়লি যে চুরির বদনাম নিতে হবে সে হুঁশ আছে? আমি কিন্তু এ অপমান সইতে পারবো নি, হ্যাঁ, এই আমি বলে রাখছি। বউয়ের এমন ঝনঝনে কথায় রমেন বলে উঠল, আহ বউ, আরে চুপ কর না একটু বাবা। সব সময় তোর এই কর্কশ গলা আমার না ভাল লাগে না। আর তাছাড়া এই সমস্ত কথা তো আর চেঁচিয়ে বলার মতো নয়। তোর যে কবে আক্কেল হবে কে জানে। দে দে আমায় দুমুঠো ভাত দে, খিদে পেয়েছে। আগে খাই, তারপর আমি কোন জাহান্নামে যাই তা তোকে দেখিয়ে দেব। রমেনের এমন প্রত্যুত্তরে রমেনের স্ত্রী মেনকা গজগজ করতে করতে রমেনের সামনে এক থালা ভাত বেড়ে দিয়ে বলল, নাও, খেয়ে নাও। এ কি রে, আমার একার জন্য ভাত বাড়লি যে? তোর কই ছেলে মেয়ের কই? তুমি খেয়ে যে চুলোয় যাচ্ছ যাও, আমরা পরে খেয়ে নেব কোন বাপু। তোমার আর তো আধিক্যতা দেখাতে হবে না। এইরকম বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর রমেন মুখ বন্ধ করে হারিকেনের আলোয় হলদে হয়ে আসা এক থালা গরম ভাত, চচ্চড়ি, ডাল ও আলু ভাতে মাখা দিয়ে খেতে শুরু করলো। বাইরে জ্যৈষ্ঠের আকাশে তখন সবে সবে রাত্রের যৌবন প্রাপ্তি ঘটেছে। যুবতী চাঁদ পাশ্চাত্যের দিকে খানিকটা মাথা হেলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নৈনান গ্রামের সবটা পরিধির ওপর। চারিদিকে ছোট বড় আম জাম গাছের পাতা থেকে কুয়াশা বেয়ে পড়ছে টুকটাক করে। রাস্তার আশেপাশে ও রমেনের উঠোন ঈশান কোণে বাঘিয়ার মূল ও দুর্বার চটাও ভিজে গেছে ওই কুয়াশার টপা জলে। আর এমন আবহাওয়ায় পুকুরের চার করলে মাছ আসতে বাধ্য। তাই রমেন তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে, কারণ খাওয়া শেষ করেই সে ছিপ হাতে মাছ ধরার নেশায় বেরিয়ে পড়বে। রমেনের মাছ ধরার প্রতি এই আকর্ষণ সেই ছোটবেলা থেকেই। আর 40-এর বেশি বয়স হওয়া সত্ত্বেও এখনো সমানভাবে বজায় আছে তার এই নেশা। তাই নিজের পৈতৃক পুকুর না থাকায় অন্যের পুকুরে রাত জেগে চুরি করে ছিপ ফেলতে তার মন্দ লাগে না। ঝুলে পড়া চাঁদের ম্রিয়মান আলোয় দেখা যায় ফাতনা, আর ফাতনার সামান্য নড়াচড়া বা ডুবিয়ে নিয়ে যাওয়া দেখলেই হ্যাচকা টান মেরে বড় বড় রুই, কাতলা, মৃগেল মাছ ডাঙায় তুলে আনবার মধ্যে যে মজা, সে মজা রমেন আর কোথাও পায় না। তাই মেনকার হাজার মুখ নাড়া শোনার পরও সুযোগ পেলেই রাত বিরেতে তার পুকুরে মাছ ধরতে বেরিয়ে পড়ে। এতক্ষণে খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে গোয়ালের ঘরের চালা থেকে লম্বা বেতের ছিপটা পেরে নিল রমেন। মোটা বাঁশের খুঁটির গায়ে পেরেকে ঝুলছিল এক প্লাস্টিক মাছের চার। সেসব চার রমেন নিজে হাতে তৈরি করে। একাঙ্কি ভাজা, মাখন গাদ, নারকেল পচা, হারিয়া এবং আরও অনেক কিছু বেশ গোপন মশলা মিশিয়ে রমেন এই মাছের চারটা প্রস্তুত করে। এই চার মুঠোখানেক ভাতের সাথে মিশিয়ে পুকুরের যে প্রান্তেই ছড়াও না কেন, সারা পুকুরের মাছ সেই প্রান্তেই জড়ো হবে। রমেনের তৈরি মশলার এমন ঝাঁঝালো গন্ধ এড়িয়ে থাকার সাধ্য কোনো মাছের নেই। তবে ভয় একটাই, এমন গন্ধে জলে শুধু মাছ নয়, ডাঙায় মাঝে মধ্যে বিষধর সাপও রমেনের গায়ের কাছে চলে আসে। এছাড়া টোপ হিসেবে বড়শিতে গাঁথা হয় লাল পিঁপড়ের ডিম, আর ওই ডিম বাসি হয়ে গেলে তা থেকে একটা গন্ধ বেরোয়। ওই গন্ধটাই বিষধর সাপের বেশি পছন্দ হয়ে থাকে। এই তো সপ্তাহখানেক আগের ঘটনা। সেদিন রমেন ঘোষেদের পুকুরে রাতে ছিপ ফেলতে গিয়েছিল। বেশ কিলো 2 ছোট বড় রুই কাতলা ওঠার পর রমেন দেখল একটা বুড়ো কালকেউটে সরসর করে বেয়ে আসছে তার একেবারে কাছে। এতটা কাছে চলে এসছে যে এবার যদি কোনো রকম নড়াচড়া রমেন করে তো সেই কেউটের সপাটে ছোবলে সে পড়বে তার শরীরে। তাই এই পরিস্থিতিতে নিজেকে পাথরের মতো নিশ্চল করে শ্বাস প্রশ্বাস বন্ধ রেখে কলে তাকিয়েছিল সেই সাপের দিকে। সাপটা ধীরে ধীরে উঠে এসে তার গায়ের ওপর। কি প্রচন্ড ঠান্ডা! তখন চাঁদের আলোয় সেই সরীসৃপের শরীরটা চকচক করছে, আর সেই সরীসৃপ মশলার গন্ধে, লাল পিঁপড়ের বাসি ডিমের গন্ধে চৌহদ্দি খানিকটা পাক খেতে খেতে অতঃপর পাশের জোলাটা দিয়ে নেমে চলে গেল। সেই একটা দিন ছিল। মরণের মুখ থেকে বেঁচে ফিরেছিল রমেন। তবে এই ধরনের বিভিন্ন অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হয়ে রমেন বেশ অভিজ্ঞতা অর্জন করেছে। বাড়িতে স্ত্রীর কথা অমান্য করে ছিপ ফেলে মাছ ধরার নেশায় সে আজ বেরিয়ে এসছে। তাই সে আর দেরি না করে
জমিদারদের বাগানের বড় পুকুরটার উদ্দেশ্যে বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া পথটা ধরে হাঁটতে শুরু করলো। বাগানটা বেশি দূরে নয়, লোকালয় থেকে মিনিট 10 হাঁটলেই পৌঁছানো যায়। রমেন এতক্ষণে কংক্রিটের পথ ছেড়ে নেমে পড়েছে মাঠের মোটা আলপথের রাস্তাটায়। আলপথের দুধারে আলের বেড়ে ছিপছিপে জল, পোষ ধানের রোয়ায় ততদিনে থোড় চলে এসছে। কুয়াশা পড়া জলের ধারে ঝুলে পড়েছে ধান গাছের পাতা। টর্চের আলো পড়ে মনে হচ্ছে পাতাগুলো যেন গর্ভবতী। এসব দেখতে দেখতে রমেন হেঁটে চলেছে। তার পায়ে দলে যাওয়া কুয়াশা ভেজা মুথা ঘাসগুলো যেন প্রতিবাদ করে উঠতে চায়। আকাশে তখন থালার মতো শুক্লাপক্ষের গোল চাঁদ নিরাসক্ত হয়ে নিরুপায় তাকিয়ে রয়েছে। শিশির ভেজা আলপথ, কুয়াশার জলে গর্ভবতী হওয়া ধান গাছের পাতা, আর মাছ ধরার তাগিদে ছিপ হাতে হাঁটতে থাকা রমেনের দিকে। চারিদিকে ঝিঝি পোকার কান ঝালাপালা করা ডাক এবং মাঝে মধ্যে দু একটা শিয়ালও ডেকে উঠছে। এইসব পার করে রমেন অবশেষে জমিদার উদয় মাধবের বাগান লাগোয়া বড় পুকুরটার পাশে এসে দাঁড়িয়েছে। পুকুর পাড়ের পশ্চিম দিকে একটা বড় জামরুল গাছের নিচে দাঁত হৌরি গাছের ঝোপ। ওই ঝোপের ভিতরে বসলে আর কারোর পক্ষেই রমেনকে দেখতে পাওয়া সম্ভব নয়। এমনকি টর্চের আলো ফেললেও রমেন সাধারণ মানুষের দৃষ্টিগোচর হবে না। তাই সে ওই দাঁত হৌরি গাছের ঝোপটা হাত দিয়ে কোনো রকমে ফাঁক করে ঢুকে পড়ল তার ভেতরে। তারপর 4 মশলার পোটলা খুলে সেখান থেকে এক মুঠো গন্ধযুক্ত মশলা বের করে এক মুঠো ভাতের সাথে মিশিয়ে অনতি দূরে ছড়িয়ে দিল। তারপর ব্যাগ থেকে একটা চোলাই মদের বোতল বের করে ঠকঠক করে খানিকটা খেয়ে একটা বিড়ি ধরিয়ে মুখে গুজে রমেন মনে মনে বলে উঠল, আজ ঠাকুর ঠাকুর করে যেন কিলো 10 মাছ হোক, তারপর একেবারে গিন্নিকে দেখিয়ে দেব আমি কত বড় মেছুড়ে। এমন সময় হঠাৎ রমেনের চোখে পড়ল পাশের পতিত হয়ে থাকা পানা পুকুরটার দিকে। সে দেখল পানা পুকুরে ঘুরে বেড়াচ্ছে কয়েকটা ডাকখৌরি পাখি। সে মনে মনে বলল, রাতের বেলায় তো ডাকখৌরি বা পানকৌড়ি কিছুই তো বেরোয় না, আর এরা তো নিশাচর প্রাণীও নয়। তাহলে এমন সময় হঠাৎ তার ভাবনায় ব্যাঘাত ঘটানোর মতো ভয়ানক একটা ঘটনা ঘটে গেল। চড়তে থাকা দুটো ডাকহৌরি হঠাৎ ডানা ঝাপটাতে ঝাপটাতে মুখ দিয়ে চি চি শব্দ করে মারা গেল। তারপর বড় বড় শোল মাছ যেমন পানার উপর চড়তে থাকে, পোকামাকড়কে ঘাই মেরে আহার করে, ঠিক তেমন বড় বড় দুটো আহার কারোর ঘাই, এবং সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায় সে ডাকহৌরি দুটোর মৃতদেহ। এমন দৃশ্য দেখা মাত্র এ আমার চোখের সামনে কি ঘটনা ঘটলো? এত বড় বড় দুটো ডাকখৌরিকে আহার হিসেবে চার করার মতো বড় মাছ তো এই পুকুরে নেই। তাছাড়া গত বছর খোড়োকালেই তো মোড়লেরা পুকুরটা তো ছেঁচালো। এত বড় ডাকখৌরি তো চার করার মতো মাছ এই পুকুরে নেই। এমন অভূতপূর্ব ঘটনা দেখে রমেনের সর্বাঙ্গ শিহরিত হলো এবং তৎক্ষণাৎ তার চোখ চলে গেল পানাপুকুরের খোলে, যেদিকে দাঁড়িয়ে আছে বড় আকাশপানি গাছটা। পূর্ণিমার রাতের রূপলি আভায় সে দেখল একটা ছায়ামূর্তি পুকুরের খোল থেকে এক লাফে ডাঙায় উঠে কি বিভৎস সাবলীল ভাবে আকাশপানি গাছ পেয়ে উপরে উঠে যাচ্ছে। খুব ভালো করে রমেন খেয়াল করে দেখল সে ছায়ামূর্তি সারা শরীরটা একটা নারীর অবয়ব, এবং সেই নারী যেন বহুকাল ওই পতিত পুকুরের জলের মধ্যে থাকতে থাকতে তার সর্বাঙ্গ পচে গলে গেছে। তাই ক্রমশ উপরের দিকে উঠতে তার পচা গলা মাংস হাড় থেকে খুলে খুলে নিচে পড়ে যাচ্ছে। রমেন এতক্ষণ যা দেখল তা আদৌ ঠিক দেখল তো? তাই নিজের চোখকে সঠিক প্রমাণ করার জন্যে খোলের ভেতর থেকে একটা 8 ব্যাটারির টর্চ লাইট জ্বালিয়ে তা থেকে উৎপন্ন সরাসরি আলোর মূল জ্যোতিটা নিয়ে গিয়ে ফেলল
আকাশবাণী গাছ পেয়ে উপরে উঠতে থাকা ছায়ামূর্তিটার উপর। সঙ্গে সঙ্গে একতাল কালো বস্তু যেন গাছ থেকে নিচে পড়ে গেল এবং মিলিয়ে গেল মাথারের সাথে, এবং তৎক্ষণাৎ রমেনের হাতের টর্চের আলোটা দপদপ করতে করতে নিভে গেল। তারপর বহু চেষ্টা করেও লাইটটা আর জ্বলল না। এই যা, টর্চ লাইটটাও নিভে গেল। এবার কি হবে? টর্চ লাইটের মুখের ওপর হাত চেপে আঙুলের ফাঁক দিয়ে হালকা আলো ফাতনার ওপর না ফেললে তো বুঝতেই পারবো না মাছ কখন খোঁটা মারছে নাকি মারছে না। যা যা, আজ সব পণ্ড করে দিল। এসব বলতে বলতে রমেন টর্চটা জ্বালানোর চেষ্টা করছিল, অতঃপর টর্চটা জ্বলে উঠল। যাকে বাবা, বাঁচা গেল, নয়তো মাছ ধরা গুলিয়ে গোবিন্দ হয়ে যেত। এমন সময় একটা জ্যান্ত বাদুড় ডানা ঝাপটাতে ঝাপটাতে রমেনের পায়ের সামনে এসে পড়ল, এবং তৎক্ষণাৎ বাদুড়ের গায়ে আলো ফেলে রমেন দেখল বাদুড়টা ঘাড় মোটকে পড়ে রয়েছে, আর সারা শরীর রক্ত শূন্য সাদা ফ্যাস ফ্যাস করছে। এতক্ষণে চারে মাছও বেশ লেগেছে। এবার শুধু বড়শিতে টোপ গেঁথে ফেললেই উঠে আসবে বড় বড় মাছ। কিন্তু ছিপ ফেলার প্রাককালে এই যে সব ঘটনা ঘটল তা দেখে রমেন একেবারে ভয় আতঙ্কে রয়েছে, কিন্তু কিছু বলতেও পারছে না আর করতেও পারছে না। কিন্তু কি আর করার, রাতে ছিপ ফেলতে এসে এইরকম অস্বাভাবিক সব ঘটনা ঘটবে এটাই তো স্বাভাবিক, এবং রমেন তা খুব ভালো করেই জানে। কিন্তু আজ যেন তার একটু বেশি ভয় লাগছে, গাটা ছমছম করছে কোনো এক অজানা ভয়। অতঃপর সঞ্চিত শেষ সাহস কিছুটা একত্রিত করে বড়শিতে লাল পেঁপড়ের ডিম টোপ গেঁথে ছিপ ফেলতে শুরু করলো রমেন। ছিপ ফেলা মাত্র কয়েক মিনিটে উঠে এলো ছোট ছোট দুটো রুই মাছ। রমেন জমিদারদের বাগান বাড়ির বড় পুকুরের পশ্চিমের মোটা পাড়ে বসে বসে চুরি করে ছিপ ফেলছে। ছিপ ফেলতে ফেলতে রমেন দেখল দূরের মেঠো রাস্তা দিয়ে কোনো এক মাতাল টর্চের আলো ফেলে গান করতে করতে হয়তো বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এই গান রমেনের কানে আসা মাত্র রমেন মনে মনে বলে উঠল, এ নির্ঘাত তপন বদ্যি চোলাই মদ গিলে বাড়িতে ফিরছে। কিন্তু শালা ও কি নেশার করে ভুলে গেছে এখন অনেক রাত হয়েছে? আর এত রাতে এই পথ দিয়ে তো বাড়িতে ফেরা মানে স্বয়ং মৃত্যুর সাথে খেলা করা। এমনিতেই তো এ পথ ভীষণ শুনশান, তার উপর চোর ডাকাতের ভয় তো রয়েছেই এখানে, তার উপরে আবার ভূতের উৎপাত। আজ মনে হচ্ছে তপন বদ্যির প্রাণটা বেঘরেই যাবে। এমন সময় হঠাৎ রমেনের মাথার উপরের গাছপালাগুলো কেমন যেন দুলতে শুরু করলো। একে অপরের গায়ে মাথা লাগিয়ে দুলছে যে যার মতো, এবং তৎক্ষণাৎ ফাতনার দিকে চোখ যেতেই রমেন দেখে ফাতনাটা খচখচ করে নড়ছে। সঙ্গে সঙ্গে একটা হ্যাঁচকা টান মারতেই বড়শি গেঁথে মাছটা উঠে আসে। কিন্তু আশ্চর্য, সেই মাছটা যেন বাম পাশের কোনো এক জায়গায় আটকে গেছে। ছিপের কর বড়শি বরাবর টর্চের আলো ফেলতেই রমেন দেখে বাম পাশে পুকুরের উপর ঝুলে থাকা কয়েকটা বাঁশের উপর সাদা কাপড় পরে বসে আছে সেই নারী, যাকে রমেন একটু আগে আকাশবাণী গাছে উঠতে দেখেছে। সেই নারীর মুখে টর্চের আলো পড়তেই তার চোখ দুটো ইট ফাটা লাল চুলির মতো জ্বলন্ত হয়ে উঠল, যেন চোখের ভেতর মনে নেই বড় বড় দুটো গর্ত থেকে আগুন ঠিক বেরোচ্ছে। এবং সেই সঙ্গে বীভৎস সুরে খিলখিল করে হেসে উঠল, যা শুনে রমেন শিউরে উঠল। ভয়ে তার সারা শরীরের লোম খাড়া হয়ে উঠেছে, এবং সে দু চোখে যা দেখল তা ভাষায় বর্ণনা করা সহজ নয়। সে দেখল একটা কঙ্কালসার শরীরের সব জায়গায় ঠিক মতো মাংস নেই,
আর যেসব স্থানে মাংস আছে তাও এক্ষুনি খসে পড়ে যাবে, অথচ সেই নারী ছিপে ওঠা বড় কাতলা মাছটা গোটা কামড়ে কামড়ে আঁশ রক্ত সমেত খেয়ে নিচ্ছে আর মুখে বলছে, খিদে পেয়েছে রে, খুব খিদে পেয়েছে, আরো আরো খেতে হবে, আরো আরো খেতে হবে। এসব দেখে শুনে ভয় রমেনের সারা শরীর ঠান্ডা হয়ে গেল। ছিপ মশলা গুঁড়িয়ে নিয়ে একা ছুটে বাড়ি। ছুটতে ছুটতে কত ঝোপঝাড়ে লেগে রমেনের শরীরের কত জায়গায় যে ছিঁড়ে কুটে গেল তা খেয়াল করার মতো পরিস্থিতি তখন ছিল না। তারপর একগাল মোরগ মুরগির সমবেত ডাকে, পাখির কিচিরমিচির কলতানে সকাল হল। সকাল হতে না হতেই শ্রী মেনকা গুজগুজ করতে করতে রমেনকে বিছানা থেকে তুলে দিল। রমেন ঘুম ভরে উঠে চোখ কচলাতে কচলাতে বাড়ি থেকে বেরিয়ে তেমাথানির চায়ের দোকানে চা খেতে এসছে। এমন সময় দেখে চা দোকানে কোনো একটা আলোচনায় বেশ সরগরম হয়ে আছে। রমেন সবেমাত্র জিজ্ঞাসা করতে যাবে এমন সময় দোকানে বসে থাকা বৃদ্ধ মনোহর খ্যাক খ্যাক করে কাশতে কাশতে বলে উঠল, ভগবান আমাদের কি দেখতে পায় না? সেবারকার ছাবাল ওই তপন বুদ্ধি শেষমেশ ওকেই নিয়ে নিতে হলো। ভগবানের এ কি নিষ্ঠুর বিচার! এই কথা শোনা মাত্র রমেন জিজ্ঞাসা করল, কেন কাকা, তপন বুদ্ধির কি হয়েছে? আর বলিসনি বাবা, তপন বুদ্ধি মরেছে। ওই মাঠের মধ্যে কাল রাতে তাকে ঘাড় মোটকে রক্ত চুষে মেরে ফেলেছে ওই শয়তানি। এসব কি বলছো কি কাকা? এসব সত্যি নাকি? আমার কথা বিশ্বাস না হয় তুই ভজর কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখ। রমেন তৎক্ষণাৎ চা দোকানের ভজর কাজে জিজ্ঞাসা করল, কি গো ভজদা, মনোহর কাকা এসব কি বলছে? মনোহর কাকা যা বলছে সব ঠিক বলছে রে রমেন। কাল রাতেই তপনের মৃত্যু হয়ে গেছে। সবটা শুনে রমেনের মাথাটা একবার পাক খেয়ে গেল। তবে কি কাল রাতে যখন তপনের গলার আওয়াজ শুনতে পেল, ঠিক তারপরেই তাকে হত্যা করেছে ওই পিশাচিটি? কিন্তু কে বা ওই পিশাচি? অতঃপর রমেন মনোহর কাকাকে জিজ্ঞেস করে বলল, কি গো কাকা, তুমি যে বলছো কোনো এক শয়তানি নাকি তপনকে মেরেছে, কিন্তু কে সেই শয়তানি? আর কেনই বা সে তপনকে মারলো? রমেনের কথায় বৃদ্ধ মনোহর বলে উঠল, কেন রে রমেন, তুই এ ঘটনা জানিস না নাকি? না গো মনোহর কাকা, বোধহয় আমি জানি না। আচ্ছা বেশ, আমি বলছি, তবে শোন। এ কথা তপন বুদ্ধি নিজেই আমার কাছে বলেছে, কিন্তু কোনো নাম করে বলেনি। তাই আজও জানি না সেই হারামির বাচ্চাটা কে। তপন বুদ্ধির সাথে আমাদের গায়ের কোনো একজনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মানে বলতে চাইছি, তপন বুদ্ধির সাথে অনেকেরই সম্পর্ক ছিল, কিন্তু তার মধ্যে কার সাথে যে তার ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি সে কথা শুধু আমি কেন, এ গায়ে কেউই প্রায় জানে না। তপন সবার সাথেই মিশত, সবার সাথে মদের আসর জমাতো। তার মধ্যে থেকে সবচেয়ে প্রিয় এবং ঘনিষ্ঠ খুঁজে বের করা বেশ চাপের। যদিও আর 5 জনের মতো সেই ঘনিষ্ঠ ব্যক্তি তপন বুদ্ধির বাড়িতে যেত আর তার খোঁজ খবর রাখত। এমনকি সেই ব্যক্তি তপনের স্ত্রীর সাথে ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তাই তপনের স্ত্রী কমলার কথা মতো সে ব্যক্তি একদিন ভর দুপুর বেলায় গিয়েছিল তপনের শোবার ঘরে। তখন বাঁশের গ্রামে মাটি কাটা কাজে ব্যস্ত ছিল তপন। সেদিন প্রথম একজন মেয়ে মানুষকে অতটা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিল সেই ব্যক্তি। গরুর দুধের মিষ্টি দইয়ের মতো কমলার গায়ের রং,
চোখে মুখে কামনার তীব্র বাসনা সম্পন্ন নারী কমলার গৌরবরণ মুখটা কেমন যেন পরপুরুষের সামনে লাল হয়ে এলো। সেই পুরুষ ঘরের মধ্যে প্রবেশ করে দরজাটা ভিতর থেকে ছিটকিনি হেঁটে দিতেই কমলা কেমন যেন ভীত হয়ে পড়ল। লজ্জায় লাল হয়ে বলে উঠল, ঠাকুরপো, কি করছোটা কি? সেই ব্যক্তির মুখে তখন কোনো কথা ছিল না। যেটুকু কথা ছিল তা যেন তার শরীরের বিভিন্ন অঙ্গের অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছিল। সে সামনে এগিয়ে গিয়ে কমলার কোমরটা শক্ত করে ধরা মাত্র তার বুকের ওপর থেকে কাপড়টা সরে গেল। তারপর ধীরে ধীরে তার ঊর্ধ্বাঙ্গের স্তনাভরণ খুলে ফেলল সেই ব্যক্তি। দেখলো কমলাকে যতটা ভরসা সে ভেবেছিল, যতটা গৌরী সে ভেবেছিল, তার চেয়ে কমলা অনেক বেশি ভরসা। অতঃপর কমলার উত্তেজক স্থানগুলিতে সুচারু সৈন্যের মতো তপনের ঘনিষ্ঠ সেই বন্ধু, যার সাথে বসে তপন মদ খেত, তার দুটো হাত কয়েকবার পরিক্রমা করে এলো। অতঃপর কমলাও জড়িয়ে ধরল তাকে কামনার একটা লেলিহান শিখায়। দুজনের শরীর তখন একেবারে পুড়ে যাচ্ছে। বাইরে তখন সন্ধ্যা নেমেছে। ঠিক সেই সময় কাজ থেকে বাড়ি ফিরে নিজের স্ত্রীকে নিজের প্রিয় বন্ধুর বাহুবন্ধে নগ্নতার সাথে আবদ্ধ থাকতে দেখে তপনের মাথা গরম হয়ে যায়। সে হাতে একটা লাঠি তুলে তার ঘনিষ্ঠ বন্ধুকে কয়েকবার প্রহার করতেই সে পোশাক পরে বাড়ির দিকে ছুটে চলে আসে। আর তপন তার স্ত্রী কমলাকে মারতে মারতে একেবারে আধমরা করে নিয়ে পুকুর ঘাটে গিয়ে কমলার শরীরের সাথে বেশ কতগুলো বড় বড় কলসি বেঁধে জমিদারদের বড় পুকুরটায় ফেলে দেয়। তারপর থেকে রাত বিরেতে অনেকেই কমলার অতৃপ্ত আত্মাকে ওই পুকুর পাড়ে বাগান বাড়িতে ঘোরাঘুরি করতে দেখেছে। কিন্তু হঠাৎ করে সে এইভাবে প্রতিশোধ নেবে কেই বা জানতো? আর এইসব কথা কেউ জানতো না। কয়েকদিন আগে মদের ঘোরে তপন আমাকে বলেছে, কিন্তু সেই ব্যক্তির নামটা বলেনি। বৃদ্ধ মনোহরের মুখে এইসব কথা শুনে ভয়ে রমেনের বুকের ভেতরটা ধক করে উঠল। মনের মধ্যে পাক খেয়ে গেল একটা চাপা ভয়। রমেন আর কোনো কথা না বাড়িয়ে এক পেয়ালা চা খেয়ে বাড়িতে ফিরে এলো এবং সারাদিন ধরে ভাবতে লাগলো বৃদ্ধ মনোহরের মুখে শোনা সেই ভয়ানক ঘটনা। বাইরের আকাশে তখন কয়েকটা নক্ষত্র চিকচিক করছে। লালিত চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়েছে রমেনের মাটির দাবায়, যেখানে চেটাই পেতে রমেন অন্যমনস্ক হয়ে চেয়ে আছে কেরোসিন ল্যাম্পের উড়তে থাকা কালি শিখাটির দিকে। হঠাৎ রমেন দেখতে পেল তার চোখের সামনে উঠোনে এসে দাঁড়িয়েছে সেই পৈশাচিক নারী কমলা। তার চোখে মুখে আর কমলার রূপের লেশ মাত্র নেই। আলতা পেরে সাদা কাপড়ের নিচে গুনে নেওয়া যাবে 205টা হার। হঠাৎ কঙ্কাল করটি নড়ে উঠল এবং কমলার অতৃপ্ত আত্মা যেন খিলখিলিয়ে বলে উঠল, চলো আমার সাথে, চলো, তুমি মাছ ধরে দেবে আর আমি খাবো। আমার যে খুব খিদে পেয়েছে, আমার যে খুব খিদে পেয়েছে, চলো না, চলো না গো। এই বলতে বলতে সে কঙ্কালসার শরীরটা রমেনের দিকে এগিয়ে আসতে লাগলো। রমেন চিৎকার করে নিচ্ছে গেল। কোন এক ঘোর অন্ধকারের সমুদ্রে পতিত হয়ে রমেন সেই আধার সাপেনে পথ খুঁজে বেড়াচ্ছে। চারিদিকে হাতড়ে বেড়াচ্ছে আলোর ঠিকানা, কিন্তু কিন্তু কাউকে সে দেখতে পাচ্ছে না। অন্ধকার, চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। গার্হ আলকাত্রার মতো তমসার সেই ঢেউ সরিয়ে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে রমেন, কিন্তু সে কোথায় যাচ্ছে? এই আধারের বলয় থেকে বেরোবার কোনো পথ তো তার জানা নেই।
অথচ চারিদিকের বড় বড় গাছপালাগুলো তাকে যেন বিদ্রুপ করে পাগলের মতো মাথা দোলাচ্ছে এবং সেই গাছপালার শরীরে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিধ্বনিত হচ্ছে অশরীরীদের তীব্র গুঞ্জন। সঙ্গে ক্রমাগত বয়ে আসা শীতল একটা বাতাস তার শরীরের সমস্ত রোমকূপগুলোকে সজাগ করে দিচ্ছে। প্রকৃতির নৈসর্গিক এই দৃশ্যপট দেখে মনে মনে খানিকটা ভয় পেল রমেন। এমন সময় সে শুনতে পেল পিছন থেকে কোনো এক নারী তাকে ডাকতে ডাকতে তার দিকে এগিয়ে আসছে। আর কি ভয়ানক সেই গলার স্বর! রমেন, ওগো শুনছো? ওগো দাঁড়াও, চলে যেও না, শোনো আমার কথা, আমি যে তোমার ভালোবাসা। রমেনের আর কোথাও পালিয়ে যাবার তো পথ নেই, তাই সে অগত্যা দাঁড়িয়ে পড়ে এবং পেছনের সেই অপরিচিত আধার মানবীকে জিজ্ঞাসা করে, কে কে তুমি? আর আমিও বা এ কোনখানে এসে উপস্থিত হয়েছি? কেউ তো কোথাও নেই, এ কোন আধার? সে আধার মানবী কেমন ফ্যাস ফ্যাসে একটা সুরে বলে, এই দেখো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার গোপন প্রিয়া, আমি যে তোমার কমলা গো কমলা। তুমি আমাকে চিনতে পারছো না? হঠাৎ এমন একটা বিদঘুটে স্বপ্ন দেখে রমেন চিৎকার করে উঠল। না! রমেনের স্ত্রী মেনকা রমেনকে এমন চিৎকার করে বিছানা ছেড়ে উঠে বসতে দেখে সে বলে, কি গো, তোমার আবার হলো কি? স্বপ্ন দেখছো তাই তো? দেখবারই তো কথা, রাত বিরেতে বনে বাজারে ঘুরে বেড়াও, কি জানি কত শত পেতাত্তার দৃষ্টি মারিয়ে যাও। এই নাও জলটা, কে নাও দেখি। এই বলে মেনকা এক গ্লাস জল নিয়ে রমেনের হাতে ধরালো। রমেন তৎক্ষণাৎ জলটা পান করলো, কিন্তু স্বপ্নে দেখা ভয়টা মনে করলেই তার মাথাটা কেমন ঝিমঝিম করছে। সে হঠাৎ চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, আমার সব মনে পড়েছে, আমার সব মনে পড়েছে এবার। রমেনের আকস্মিক এমন কথায় মেনকা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি গো, তোমার আবার কি মনে পড়ছে? রমেন এক কথায় উত্তর দিয়ে বলল, না না, কিছু না। এইরকম ভাবে কেটে গেল আরো এক পক্ষকাল। রমেনের মন থেকে নেমে গেল কমলার ভয়। তারপর একদিন জমিদারদের পুকুরে রাতের বেলায় রমেন মাছ ধরতে গেছে। এমন সময় সে খেয়াল করলো কেউ একজন তার পিছনে এসে দাঁড়িয়েছে। চারিদিকে ছোট বড় গাছগুলোতে ততক্ষণে ঝড়ের একটা দাপট যেন বেশ জমিয়ে তার অধিকার কায়েম করছে। প্রশ্বাসের মতো প্রাণবায়ু নিমেষে যেন বদলে গেছে একটা ঝোড়ো বাতাসে। শো শো শব্দ করে চারিদিক থেকে বয়ে আসছে হাড় হিম করা একটা ঠান্ডা বাতাস। তবুও গাছতলায় ছিপ হাতে ঊর্ধ্ব সাহসে চুপ করে বসে আছে রমেন। বসে থাকতে থাকতে সে দেখতে পেল দূরের জমিদার বাড়ির জানলার ফাঁক থেকে হ্যাঁচকা ল্যাম্পের একটা ক্ষীণ আলো সোজা এসে পড়েছে পুকুরের জলে, এবং সেই জল থেকে গোসাপের মতো কিছু একটা যেন 4 হাত পা বেয়ে উঠে এলো পাশের মোটা পুকুর পাড়ে। এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ তাকে নাম ধরে ডেকে বলল, বিভৎস বিকট অন্ধকারে মিশে থাকা সেই অশরীরী ডাক, সে কি ভীষণ ভয়ানক। তবে সে ডাক অনুসরণ করে পিছন ফিরতেই রমেন দেখল না, কেউ নেই। সে সবটাই মনের ভুল মনে করে আবারও ছিপ ফেলার দিকে ধ্যান দিতে লাগলো। তারপর হঠাৎ মাথার উপরে বড় জামরুল গাছটা থেকে তার সামনে ঝুলে পড়ল কঙ্কালসার দুটো পা, আর সেই দুটো পা থেকে টপ টপ করে পচা মাংস খসে পড়ছে। পা দুটো দেখে ভয়ের রমেনের হৃৎপিণ্ড গলা দিয়ে বাইরে বেরিয়ে আসার জোগাড়। মুখে আওড়াতে শুরু করেছে আরাধ্যের নাম, রাম 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 রাম। এমন সময় হঠাৎ সেই জামরুল গাছ থেকে লাফিয়ে কেউ একজন রমেনের ঘাড়ে এসে ঝাঁপিয়ে পড়ল। চেঁচিয়ে উঠল রমেন, কে কে তুমি?
এবং ঝাঁপিয়ে পড়া সে আধার মিশ্রিত ব্যক্তি খিলখিল করে হেসে বলে উঠল, আমি কমলা, আমি কমলা। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, শুধু তোর সাথে সম্পর্ক জড়িয়ে ভুল করেছিলাম বলে স্বামীর হাতে আমার মৃত্যু হয়েছে। তাতেও আমার কোনো দুঃখ নেই, কারণ আমি আমার ভুলের শাস্তি মাথা পেতে নিয়েছিলাম। কিন্তু তুই তুই কি করলি? সেদিন রাতে আমার স্বামীকেই মেরে, আর সবাই জানলো কমলার আত্মা ওর মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ, তোকে আজ আর ছাড়বো না। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি বলছি আমার ভুল হয়ে গেছে। তপনকে হত্যা করা আমার উচিত হয়নি। আমি ভেবেছিলাম ওকে মেরে দিলে আমার কুকর্মের কথা আর কেউ জানতে পারবে না। তারপর আমার ভুল বুঝতে পারি। তপন খুব ভালো ছিল, ও সত্যিই আমাকে বন্ধু ভাবতো। তাই তো মনোহর কাকার কাছে সবটা গল্প করলেও আমার নাম করেনি। আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। রমেনের কোনো কথার আর কোনো উত্তর না দিয়ে কমলার প্রেতাত্মা মুখে একটা ভয়ানক বিভৎস গুমানির আওয়াজ করতে করতে সজোরে রমেনের মুন্ডুটা ধরে টেনে ছিঁড়ে নিল। একটা মুন্ডুহীন শরীরের গলা দিয়ে ছিটকে বেরিয়ে আসা টাটকা রক্তের সেই ধারায় নিজের উদর তৃষ্ণা নিবারণের জন্যে রমেনের রক্তাক্ত গলার সেই রক্ত নালীর কাছে নিজের লালায়িত জিভটা চেপে দিয়ে বিভৎস কিম্ভূত কিমাকার সেই বেতাল রাক্ষসী অশ্লেষে শুষে নিতে লাগলো রমেনের শরীরের টাটকা তাজা রক্ত। কি বিভৎস তার রূপ! তার সারা শরীর রক্তে ডুবে আছে, নলিটা পুরোপুরি কাটা। গলার সাথে শিরতারার মাধ্যমে মুন্ডুটা জুড়ে আছে ধরের সাথে, নয়তো বোধহয় স্কন্ধ কাটা হয়ে যেত। যেমন ভয়ানক সেই দৃশ্য, তেমন ভয়ানক সেই গোঙানির আওয়াজ। ভাবলেই গাটা শিউরে ওঠে। পরের দিন সকালে মেনকা খবর পায় তার স্বামী রমেনের এমন অস্বাভাবিক মৃত্যুর কথা, এবং মৃতদেহ আঁকড়ে কষ্টের কান্নায় মূর্ছিত হয়ে পড়ে মেনকা। শুনছিলেন পুকুর পাড়ের ভয়। গল্পের পোস্টার ডিজাইন করেছে রনি, শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টি করেছে সুদেষ্ণা এবং অরিত্র, সোশ্যাল মিডিয়া প্রমোশন করেছে সম্বিত, স্ক্রিপ্টিং করেছে কৌশিক, সহযোগিতায় ছিল দেবদত্ত, সমগ্র পরিচালনায় কৌশিক। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাদেরকে জানান, আর অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতো চলি, আবার ফিরব ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে। টাটা, গুড নাইট।